হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো রুপি ডেপ্রিসিয়েশন এই টপিকটা নিয়ে। দেখো, আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের কি বলা হয়েছিল? এই পার্টিকুলার আর্টিকেলটা বিজনেস পেজ থেকে খুব ভালোভাবে পড়ার জন্য। এই আর্টিকেলটা কিন্তু রুপি ডেপ্রিসিয়েশনের উপর কিন্তু কথা বলছে। আর এই রুপি ডেপ্রিসিয়েশন এই টপিকটা কিন্তু ইউপিএসসি প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা একটা 2021 এর কোয়েশ্চেন, ইউপিএসসি ইকোনমির question. দেখো কি লিখেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দ্য এফেক্ট অফ ডিভ্যালুয়েশন অফ কারেন্সি ইজ দ্যাট ইট নেসেসারি। ডিভ্যালুয়েশন অফ কারেন্সির উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো আমরা এই আর্টিকেলেই পড়বো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভ্যালুয়েশন অ্যান্ড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তো এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে জিনিসটা পিওয়াই কিউতেও এসছে, থিমটা পিওয়াই কিউতেও এসছে, প্লাস নিউজেও প্রচুর আছে। তো টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তোমাদের কিন্তু এই বছর প্রিলিমসে দেওয়ার আগে এই টপিকটা সম্পর্কে কিন্তু হলিস্টিক ক্ল্যারিটি রাখতে কিন্তু হবেই। দেয়ার ইজ হাই চান্স এই বছর কিন্তু ডেপ্রিসিয়েশন অফ রুপির উপর তোমরা কিন্তু কোয়েশ্চেন পেতে পারো, ঠিক আছে? এবার আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি। রুপি ডেপ্রিসিয়েশন। প্রত্যেক দিনের মতোই আমরা যখন কোনো টপিক পড়ি, আগে আমরা কোন কোন ডাইমেনশনে পড়বো টপিকটা সেটা একবার দেখে নিই। ফার্স্ট আমরা কনটেক্সট দেখবো, এরপর আমরা এই যে রুপি ডেপ্রিসিয়েশন এই ব্যাপারটা কি সেটা দেখবো। ডেপ্রিসিয়েশন আর ডিভ্যালুয়েশনের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা আমরা জানবো। এরপর আমরা যেটা জানবো যে ডেপ্রিসিয়েশন হচ্ছে তার যে মেজর কজ সেটা আমরা জানবো। এটা হয়ে গেলে এর যে ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান ইকোনমি এটা কিন্তু আমরা দেখবো। ইম্প্যাক্ট দেখে নেওয়ার পরে আমরা আরবিআই কি করে এই ইনসিডেন্টটাকে ম্যানেজ করে সেটাও কিন্তু আমরা জানবো। এরপর এর উপর বেস করে একটি প্রিলিমসের এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে, তাহলেই বোঝা যাবে এই টপিকটার উপর তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার হবে। বোঝা গেল? দেখো, এবার কনটেক্সট দিয়ে শুরু করি। কনটেক্সট কি হয়েছে দেখতে পাচ্ছ, রুপি একদম, রুপির যে ভ্যালু সেটা কিন্তু ডলারের রেসপেক্ট কিন্তু কমে যাচ্ছে। কি হয়েছে যে রিসেন্টলি এই যে রুপি সেটা কিন্তু হিস্টোরিক লো টাচ করেছে, যে এর যে এক্সচেঞ্জ রেট, রুপি ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু হিস্টোরিক একটা লো টাচ করেছে। কি না, $1 ইজ ইকুয়াল টু অনলি 90, $1 ইজ ইকুয়াল টু 94.80, 94.80 পার ইউএস ডলার এখানে চলে গেছে। আরাউন্ড 95, মানে তুমি ধরো আমি যদি 95 ধরে নিই, $1 যদি দাও সেটা হচ্ছে কত টাকা না, 95 টাকার সমান অ্যারাউন্ড। বুঝতে পারছো কতটা লোতে চলে গেছে? আর এই ওয়েস্ট এশিয়া ক্রাইসিসটা হওয়ার পর কিন্তু এই যে রুপির যে ডেপ্রিসিয়েশন তার যে মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে? রিসেন্টলি এই আর্টিকেলটাতেই বলা ছিল, রিসেন্টলি কি হয়েছে, ফাইন্যান্স মিনিস্টার পার্লামেন্টে স্পিচ দিয়েছে, বলেছে যে যদিও আমাদের যে রুপি তাই সেটা এতটা ডেপ্রিসিয়েট করছে, 95 আর ইউএস ডলারে চলে গেছে, তবুও এটা কিন্তু অন্যান্য যে এমার্জিং ইকোনমি আছে তার তুলনায় কিন্তু অনেকটা বেটার, ঠিক আছে? কারণ অন্যান্য এমার্জিং ইকোনমিতে এই যে ডেপ্রিসিয়েশনের যে মাত্রা সেটা কিন্তু আরো অনেক বেশি, ঠিক আছে? এর সাথে সাথে উনি এটাও হাইলাইট করেছে ইন্ডিয়ার যে ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার আছে সেগুলো কিন্তু মজবুত আছে। তো ইন্ডিয়ান ইকোনমি কিন্তু একটা ভালো পজিশনে আছে ডিসপাইট এই এতটা ডেপ্রিসিয়েশন হওয়া সত্ত্বেও, রুপি ডেপ্রিসিয়েশন হওয়া সত্ত্বেও। বোঝা গেল? এরপর আমাদের যেটা দেখতে হবে যে এই যে রুপি যে ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, ঠিক আছে? জিনিসটা সিম্পল, যে রুপির যে ভ্যালু, রুপি ডেপ্রিসিয়েশন রেফার টু ফল অফ দ্য ভ্যালু অফ ইন্ডিয়ান রুপি ইন টার্ম অফ ফরেন কারেন্সি, এক্ষেত্রে ইউএস ডলার। যে ধরো ইউএস ডলারের রেসপেক্ট যে কোনো একটা ফরেন কারেন্সি, এই ফর দ্য সেক অফ এক্সাম্পল আমরা ইউএস ডলার নিয়ে নিলাম, ইউএস ডলারের রেসপেক্টে যে রুপির যে ভ্যালু সেটা যখন আস্তে আস্তে কমতে থাকে সেটাকে বলা হয় কি, রুপি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ধরো $1 ইজ ইকুয়াল টু ছিল 80 রুপি, ঠিক আছে? সেটা যখন কমে $1 ইকুয়াল টু যখন 95 হয়ে যাচ্ছে, 95 রুপি, তার মানে কি হচ্ছে যে রুপির যে ভ্যালু ডলারের রেসপেক্টে সেটা কিন্তু কমে গেল। আগে $1 দিতে পেলাম 80 রুপি, এখন $1 দিলে আমরা কত পাচ্ছি, 95 রুপি। রুপির যে ভ্যালু কমে গেল, এই যে ফিনোমেনা এটাকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? বোঝা গেল? এইবার এইটা জেনারেলি হয় না মার্কেট ড্রিভেন। মার্কেট ড্রিভেন মানে কি, ধরো কখনো ডলারের ডলারের যে সাপ্লাই আছে সেটা দেখা যাচ্ছে
আচ্ছা, আরো ভালোভাবে বলছি, ধরো ডলারের ডিমান্ড যেটা আছে সেটা বেড়ে গেল, ঠিক আছে, তাহলে কি করবে, রুপি কি করবে, ডেপ্রিসিয়েট করে যাবে। আর ডলারের ডিমান্ড যদি কমে যায় তাহলে দেখা যাবে রুপি অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে, রুপির যে মান সেটা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ডলারের ডিমান্ড প্রচুর। কেন ডলারের ডিমান্ড প্রচুর আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে, তার জন্য কিন্তু এই রুপি কিন্তু ডেপ্রিসিয়েট করছে। এরপর যে একটা ক্রিটিক্যাল জিনিস আমাদের ফোকাস করতে হবে, ডেপ্রিসিয়েশন আর ডিভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্সটা। দেখো ডেপ্রিসিয়েশন না, যেটা সম্পর্কে আমরা বলছি, এই যে $1 ইকুয়াল টু 80 রুপি ছিল, $1 ইকুয়াল 95-এ চলে আসছে, এই যেটার কথা বলছি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হলে এটা মার্কেট ড্রিভেন হবে, মার্কেট ডিটারমাইন সিস্টেম হলে ডেপ্রিসিয়েশন। এই যে রুপির যে ভ্যালু কমে যাচ্ছে সেটা যদি মার্কেটের দ্বারা ডিটারমাইন করা হয় তখন সেই ফিনোমিনাটাকে বলবো ডেপ্রিসিয়েশন। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি এই যে ডাউনওয়ার্ড যেটা যাচ্ছে শিফটটা, এটা যদি অফিসিয়াল মানে অফিসিয়াল এক্সচেঞ্জ রেটের দ্বারা, ধরো গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ডিসাইড করছে, ঠিক আছে, ইন্টেনশনালি রুপির যে ভ্যালু সেটাকে কমাচ্ছে, এটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ডিভ্যালুয়েশন। আরেকবার বুঝে নাও, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ডিভ্যালুয়েশন। যে রুপির যে ধরো ভ্যালু কমে যাচ্ছে, এটা যদি মার্কেটের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই কারণে যদি রুপির ভ্যালু কমে যায় তাহলে ওটাকে বলবো, এই ভ্যালু কমে যাওয়াটাকে ডেপ্রিসিয়েশন। আর এই যে ধরো এই যে রুপির ভ্যালু কমে যাচ্ছে সেটা ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট বা আরবিআই মানে ইন্টেনশনালি করছে, ঠিক আছে, অফিসিয়াল এক্সচেঞ্জ রেট মেনটেন করার জন্য, তখন যে ফিনোমিনাটা হবে সেটাকে আমরা কি বলবো, ডিভ্যালুয়েশন। দুটো কিন্তু আলাদা জিনিস। কোয়েশ্চেন কিন্তু ডেপ্রিসিয়েশনের উপর আসেনি, কোয়েশ্চেন ডিভ্যালুয়েশনের উপর এসেছে। তো এবার কিন্তু ডেপ্রিসিয়েশনের উপর কোয়েশ্চেন আসতে পারে, বোঝা গেল? এখানে দেখো লেখা আছে ডিভ্যালুয়েশন, ডেলিবারেট ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অফিসিয়াল এক্সচেঞ্জ রেট বাই গভর্নমেন্ট আর সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, ইন এ ফিক্সড এক্সচেঞ্জ রেট। এটা কিন্তু বেসিক কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা আমাদের দেখতে হবে, মেজর কজ কি, কেন এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে এই মুহূর্তে। দেখো বোধ ডোমেস্টিক কজ আছে প্লাস গ্লোবাল ফ্যাক্টরও আছে। কি, তোমরা সবাই জানো যে ওয়েস্ট এশিয়াতে কত মানে কিরকম ভাবে একটা যুদ্ধ হচ্ছে, তার ফলে যে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। রিসেন্টলি এটা মানে ইন্টারন্যাশনাল যারা জিওপলিটিক্যাল এক্সপার্ট তারা এটা বলছে যে ক্রুড অয়েলের যে কস্ট সেটা হয়তো 200 পার ব্যারেলও চলে যেতে পারে, ঠিক আছে। তো এই সার্জিং ক্রুড অয়েল প্রাইস সেটা কিন্তু এই রুপি ডেপ্রিসিয়েশনে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কিন্তু মেজর একটা রোল প্লে করছে। কিভাবে করছে দেখো, 80% আমাদের যে ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট সেটা আমরা ইম্পোর্টের থ্রুতে মিট করি। এইবার যখন আমরা 80% ইম্পোর্টের থ্রুতে মিট করছি, তাহলে আমাদের যখন ধরো হাই অয়েলের প্রাইস হাই হয়ে গেছে, তা এই অয়েল আমাদের যখন কিনতে হবে, কিভাবে কিনবো, আমাদের ডলার দিতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, যে তবেই আমরা অয়েল কিনতে পারবো। তো ডলারের ডিমান্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা রুপি দিচ্ছি, রুপি দিয়ে ডলার নিচ্ছি, ডলার নিয়ে তারপরে সেই টাকা দিয়ে অয়েল কিনছি, তাহলে ডলারের ডিমান্ড বেড়ে যাচ্ছে। ডলারের ডিমান্ড বাড়লে কি হবে, যেমন তোমাদের বলেছিলাম, এটা কিন্তু রুপিকে কিন্তু উইকেন করে দিচ্ছে। হায়ার অয়েল প্রাইস ইনক্রিজ দ্য ডিমান্ড ফর ডলার টু পে দ্য ইম্পোর্ট অ্যান্ড উইকেন দ্য রুপি, বোঝা গেল? তো সার্জিং ক্রুজ অয়েল প্রাইস কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এর সাথে সাথে তোমরা দেখবে একটা জিনিস, ইউএস ফেডারেল রিজার্ভ পলিসি। ইউএস ফেড কি করে, ইউএস ফেড যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন যে আমাদের যে মার্কেট আছে সেখান থেকে যে ইনভেস্টর আছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে, তারা কি করে, আমাদের মার্কেট থেকে টাকা বের করে নিয়ে ইউএস মার্কেটে যেয়ে কিন্তু লাগানো শুরু করে, ঠিক আছে। এর ফলে কি হয়, যে ডলারের আউটফ্লো হচ্ছে, ঠিক আছে, মানে যখন আউটফ্লো করবে কি করবে, ডলারের ডিমান্ড বাড়বে, বাট ডলারের ডিমান্ড যদি বাড়ে তাহলে কি হবে, রুপি উইকেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানেই লেখা আছে when US Fed rises interest rate, investor pull capital out of emerging market like India and to seek higher return in US, ঠিক আছে। ইউএস ফেডারেল রিজার্ভের যে পলিসি তার উপরও কিন্তু রুপি অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন কিন্তু ডিপেন্ড করে, বোঝা গেল? এর সাথে সাথে কিন্তু ট্রেড ডেফিসিট, ধরো ইম্পোর্ট যদি এক্সপোর্টের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, হায়ার আউটফ্লো অফ ফরেন কারেন্সি, এই ক্ষেত্রে ডলার হবে, ঠিক আছে। তো ডলারের ডিমান্ড বাড়বে, আবার রুপি উইকেন হবে, ঠিক আছে। এগুলো কিন্তু কনসেপচুয়াল পার্ট, তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে জিনিসটা। এরপর সেফ হেভেন ডিমান্ড কি হয় না, যখন এরকম কোনো জিওপলিটিক্যাল ক্রাইসিস থাকতে থাকে, ইকোনমিক ভোলাটিলিটি দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড, তখন ইনভেস্টারটা কি খোঁজে জানো, যে কোনো একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউএস ডলার কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, ইউএস বন্ড কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট। তো সেই ক্ষেত্রে
ইউএস ডলারের কিন্তু ডিমান্ড বেড়ে যায়, আবার যে ইমার্জিং মার্কেট, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের যে দেশের যে রুপির যে ভ্যালু সেটাও কিন্তু কমতে থাকে, ঠিক আছে। তো এখানে আমরা জেনে নিলাম কি কি, যে কেন, যে মেজর কজ অফ ডেপ্রিসিয়েশন, কি কি কারণে এই রুপি ডেপ্রিসিয়েশন দেখা যাচ্ছে। ক্রুড অয়েল প্রাইস দেখলাম আমরা, ইউএস ফেডারেল রিজার্ভের পলিসি দেখলাম, ট্রেড ডেফিসিয়েটের একটা ইম্পর্টেন্ট কারণ, এর সাথে সাথে ইউএস ডলারের মানে সেফ হেভেনের যে ডিমান্ড, ঠিক আছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এরপরে আমাদের যেটা জানতে হবে, এই যে এই ইম্প্যাক্টটা কি হচ্ছে। আচ্ছা, রুপি যদি ডেপ্রিসিয়েট করে তাহলে কি এটা অলওয়েজ খারাপ, না এর কোনো ভালো দিকও আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। এর জন্যই কি বলা আছে, উইকার রুপি যে ডাবল এজ শো, ভালোও আছে খারাপও আছে। ভালো কি কি আছে আর খারাপ কি কি আছে আমরা দেখবো। দেখো, খারাপ আগে আমরা দেখে নিই। ইম্পোর্ট, ইম্পোর্ট কিন্তু কি হয়, রুপি যখন ডেপ্রিসিয়েট করে তখন কিন্তু ইম্পোর্ট পর্যন্ত এক্সপেন্সিভ হয়ে যায়। আর এর সাথে সাথে ইম্পোর্টেড ইনফ্লেশনও কিন্তু হয়। কিভাবে? ধরো আগে আমরা $100 যদি 1 ব্যারেল ক্রুড অয়েল, ধরো $100 দিয়ে 1 ব্যারেল ক্রুড অয়েল কিনছি, এখন যদি আমাদের $200 পে করতে হচ্ছে, তাহলে কি হচ্ছে না, ইম্পোর্টেড এই যে কস্টটা সেটা ইম্পোর্টেড ইনফ্লেশন হিসাবে অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা নেগেটিভ কিন্তু ডাইমেনশন রুপি ডেপ্রিসিয়েশনের, যে ইম্পোর্ট কি হবে না, এক্সপেন্সিভ হয়ে যাবে। এর সাথে সাথে যদি আমি এক্সপোর্টে আসি, এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভনেস পাওয়া যায়। এক্সপোর্ট বিকাম কম্পিটিটিভ অ্যান্ড চিপার। এর ফলে কি হবে, যে আমাদের আইটি আছে, টেক্সটাইল আছে, ফার্মা সেক্টর আছে, এরা কিন্তু বেনিফিট পাবে। তাহলে ইম্পোর্ট কি হচ্ছে, এক্সপেন্সিভ হচ্ছে, আর এক্সপোর্ট হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে। কিভাবে আমি তোমাদের একবার ধরো এই পয়েন্টটা একবার এক্সপ্লেন করে দিচ্ছি আগের এক্সাম্পলটা নিয়ে। ধরো আগে ছিল $1 ইকুয়াল টু 80 রুপি, ঠিক আছে। এখন ডেপ্রিসিয়েট হয়ে হলো $1 ইকুয়াল টু 95। দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো? এটা আগে ছিল এটা, এখন হলো এটা। তাহলে দেখো, আগে $1 যদি কেউ স্পেন্ড করতো তাহলে 80 টাকার যে গুড সে তাই কিনতে পারতো। বাট এখন যখন $1 ইকুয়াল টু 95 হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু 95 টাকার গুড কিন্তু বা সার্ভিসেস কিন্তু কোনো ব্যক্তি বা যে বাইরে বসে আছে সে কিন্তু কিনতে পারছে, ঠিক আছে। তাহলে এর ফলে কি হচ্ছে, সে বেশি কিনতে পারছে, ঠিক আছে। তো এর ফলে কিন্তু আমাদের যে এক্সপোর্ট সেটা কিন্তু কম্পিটিটিভ হচ্ছে, বুঝা গেল? তাহলে একটা আমরা নেগেটিভ দেখলাম, একটা আমরা পজিটিভ দেখলাম, ঠিক আছে। এরপর আমরা এক্সটার্নাল ডেটের উপর কি ভাবে ইম্প্যাক্ট করে সেটা দেখব। দেখো, এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু রিপে করা কিন্তু হার্ডার হয়ে যায়। কি কারণে হয়? কারণ মোর রুপি কিন্তু দিতে হবে ওই সেম ডেটটা কিন্তু ফুলফিল মানে চুকাতে গিয়ে কিন্তু বেশি বেশি টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান কোম্পানিজ উইথ এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং ফাইন্ড ইট হার্ডার টু পে, দে মাস্ট সেল আউট মোর রুপি ফর এভরি ডলার, বোঝা গেল? এরপর যেটা রেমিটেন্সে যেটা ইম্প্যাক্ট, এটা এগেইন নেগেটিভ ইম্প্যাক্ট। এবার রেমিটেন্সে দেখবো আমরা পজিটিভ ইম্প্যাক্ট। কিভাবে? ধরো এই এক্সাম্পলটা ধরো, ধরো কেউ রেমিটেন্সেস তো জানো, ধরো বাইরের দেশে যারা থাকে এনআরআই, তারা যখন বাড়িতে যে টাকাগুলো পাঠায় ইন্ডিয়াতে, ঠিক আছে, সেগুলোকে কিন্তু রেমিটেন্স হিসাবে কিন্তু ধরা হয়, বোঝা গেল? এবার এই এক্সাম্পলটা দিয়ে দেখো, দেখা যাচ্ছে আগে $1 যদি কেউ পাঠাতো সে তার বাড়িতে 80 রুপি পেত। বাট এই রুপি ডেপ্রিসিয়েট হয়ে গেলে $1 সে কত টাকা পাচ্ছে, 95 রুপি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, লাভ হচ্ছে না? রেমিটেন্সের পার্সপেক্টিভ থেকে দেখে দেখো, বেনিফিটিং রেসিপিয়েন্ট ফ্যামিলি, যে রেসিপিয়েন্ট ফ্যামিলি হচ্ছে সে কিন্তু বেশি টাকা পাচ্ছে। আগে 80 টাকা পেতো, এখন 95 টাকা পাচ্ছে, তাই না? তো এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট। তাহলে প্রথমে আমরা নেগেটিভ দেখলাম, তারপরে পজিটিভ দেখলাম, আবার নেগেটিভ পজিটিভ। নেগেটিভ কোথায় কোথায় হচ্ছে না, ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সটার্নাল ডেটের ক্ষেত্রে পজিটিভ, এক্সপোর্টের ক্ষেত্রে, রেমিটেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাকাউন্ট যে ডেফিসিয়েট আছে সেটা কিন্তু ওয়াইডেন হবে আর ডিউ টু হায়ার ইম্পোর্ট বিল, ঠিক আছে। তো এই চারটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু রুপি ডেপ্রিসিয়েশনের উপর যদি কোনো কোয়েশ্চেন আসে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারো, ঠিক আছে। এইবার চলে আসছি, রুপি যখন ডেপ্রিসিয়েট করছে তখন আরবিআই কিভাবে সেটাকে ম্যানেজ করে, ঠিক আছে। দেখো, জেনারেলি কি হয় না, আমরা কিন্তু ম্যানেজ ফ্লোট সিস্টেম কিন্তু ফলো করি। আমরা কিন্তু ডে টু ডে ইন্টারফেয়ার কিন্তু রুপি অ্যাপ্রিসিয়েট হচ্ছে বা ডেপ্রিসিয়েট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ডে টু ডে ইন্টারফেয়ার কিন্তু করি না। কিন্তু যখন ওয়াইল্ড সুইং হয়, যখন খুব বেশি অ্যাপ্রিসিয়েট হয়ে গেল, খুব বেশি ডেপ্রিসিয়েট হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আরবিআই কিন্তু ইন্টারভেন করে। এবার আরবিআই কিভাবে ইন্টারভেন করে? আরবিআই কি করে না, ফরেক্স ইন্টারভেনশন করে। আরবিআই ডলার সেল করে, আর যে রুপি আছে সেটা রুপি বাই করে।
ডলার সেট করলে কি হবে, ডলারের অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, ডলারের সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, সেই হিসাবে কিন্তু ডিমান্ডটাকে ক্যাটার করতে পারে, ঠিক আছে। তো এর ফলে কি হয়, যে ডেপ্রিসিয়েশনের যে রেট ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু ধরো $1 ইকুয়াল টু যদি 95 থাকে, আরবিআই ইন্টারভেনশনের ফলে কিন্তু $1 ইকুয়াল টু 90 তো কিন্তু হতে পারে, মানে রুপির যে ডেপ্রিসিয়েশনের মাত্রা সেটা কিন্তু আগের থেকে বেটার হতে পারে, ঠিক আছে। এর সাহায্যে কিন্তু মনিটারি পলিসির সাহায্যেও কিন্তু এটাকে ট্যাকেল করা যায়। মনিটারি পলিসির সাহায্যে কিভাবে করা যায়, দেখো মনিটারি পলিসির সাহায্যে আরবিআই কি করলো, যে ইন্টারেস্ট রেট যেটা আছে, ঠিক আছে, সেটা ধরো বাড়িয়ে দিল। এবার যখনই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে, তাহলে ইন্ডিয়ান যে বন্ড আছে সেটা মোর অ্যাট্রাক্টিভ হয়ে যাবে, মোর ফরেন ফান্ড আমাদের দেশে আসবে, মোর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে, ঠিক আছে। এর ফলে কি হবে, যে ডলারের ইনফ্লো হবে আমাদের দেশে, এর সাহায্যে কিন্তু ডলারের যে সাপ্লাই সেটা কিন্তু বাড়বে, আর রুপির ডিমান্ড বাড়বে। তো এইভাবে কিন্তু ডেপ্রিসিয়েশন কমানো ঠিক মেনটেন করা যেতে পারে, ঠিক আছে। এরপর এর সাহায্যে এছাড়াও কিন্তু যে ইজিং ইনফ্লো কিছু স্ট্রাকচারাল রিফর্ম নিয়ে, ফর এক্সাম্পল যে এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং বা এনআরআই ডিপোজিট যেটা আছে, ঠিক আছে, তাদের যে নর্ম সেটা যদি আমরা বেশি রিল্যাক্স করি, সেই ক্ষেত্রে কি হয় না, এনআরআই ডিপোজিট কিন্তু আমাদের কান্ট্রিতে আসতে পারে, আসার ফলে কিন্তু এই ডলার, এনআরআই ডিপোজিট যখন আসবে ডলারের ফর্মেই আসবে, এবার যখন ডলার আমাদের কান্ট্রিতে বেশি আসবে তখনও সে তার ফলেও কিন্তু যে রুপির যে ডেপ্রিসিয়েশন সেটাকে কিন্তু ঠিক করা যেতে পারে। বোঝা গেল? তাহলে আরবিআই কি স্টেপ নিতে পারে আমরা দেখলাম, ফরেক্স ইন্টারভেনশন করতে পারে, মনিটারি পলিসির সাহায্য করতে পারে, এর সাহায্যে কিন্তু যে ইজিং ইনফ্লো রেস্ট্রিকশনের সাহায্যেও কিন্তু আরবিআই কিন্তু যে রুপি ডেপ্রিসিয়েশন সেটাকে কিন্তু ট্যাকেল করতে পারে। বোঝা গেল? এটাই ছিল রুপি ডেপ্রিসিয়েশন। এখান থেকে খুব কনসেপচুয়াল টপিক, কোনো জায়গায় যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে যে কিন্তু আমাদের জানাবে, ঠিক আছে। প্রথমে আমরা রুপি ডেপ্রিসিয়েশন দেখলাম, মেজর কজ দেখলাম, ক্রুড অয়েল প্রাইসে একটা মেজর ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আমরা পড়লাম, আরবিআই কি করে ম্যানেজ করতে পারে আমরা জানবো। এইবার এই নলেজটার উপর বেস করে তোমাদের এই এমসিকিউটা সলভ করতে হবে। উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ডেপ্রিসিয়েশন অফ রুপি। এমসিকিউটা সলভ করো, ঠিক আছে, আর কমেন্ট সেকশনে যে আমাদের আনসারটা জানো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবো যে কতটা ভালো করে এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। বোঝা গেল? আর তোমরা যারা সেম আর্টিকেলটা দেখো বাংলায় পড়তে যাও, রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়ো, আর এই টপিকটার উপর কনসেপচুয়াল ক্ল্যারিটি ডেভেলপ করো, কারণ এইটা কিন্তু এইবার প্রিলিমসে কিন্তু আসার একটা হাই চান্স আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর কোনো যদি ডাউট থাকে যেমন বললাম কমেন্ট সেকশনে যে আমাদের জানাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ স্টুডেন্ট।